হ্যালো হ্যালো রাজ, কি খবর? তো কালকে আমি রিপ্লাই ভিডিওটা দেখলাম এবং এই ভিডিওতে আমি রিপ্লাই দেবো আবার তোমাকে। অ্যাকচুয়ালি তুমি তো এটাই চাও, তুমি চাও যে এটা চলতে থাকুক, কারণ বিকজ ইউ আর আউট অফ কন্টেন্ট। আমি যেটা বলেছি একদম 100% ঠিক বলেছি, ইউ আর আউট অফ কন্টেন্ট। এবং আমি এই ভিডিওর মধ্যে অ্যাকচুয়ালি আমি তোমাকে ফার্স্ট ভিডিওর মধ্যে লজিক্যাল কথাই বলেছিলাম, কিন্তু তোমার মাথায় কেন লজিকটা ঢুকছে না আমি বলবো। তার কারণ হচ্ছে তুমি নিজেই ভিডিওর মধ্যে বললে, এই যে লাস্ট ভিডিওটা করেছো সেখানে তুমি বললে যে আমরা বেশি মাংস খাই, মাংসটা কম ছিল। তো বেশি রেড মিট কনজামশন করলে না ডিমেনশিয়া হয়, অ্যালজাইমার্সের চান্স থাকে। তো আমি যতই লজিক দিই ওটা তোমার মাথার মধ্যে ঢুকছে না, কারণ তুমি তো ডিমেনশিয়ায় ভুগছো, তাই জন্য আর কি তোমার মাথায় ঢুকছে না ব্যাপার। আর তুমি যে আমাকে বললে যে আমার মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, আমি গজনি, আমার বডির মধ্যে ট্যাটু করিয়ে রাখা উচিত, এই দেখেছো তো, মন দিয়ে সিনেমা দেখো না বলে এই অবস্থা হয়েছে। মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার, যেটাকে এখন সাইকোলজিস্টরা ডিআইডি বলে, ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার, নতুন নাম হয়েছে। তো সেটা গজনিতে দেখানো হয়নি। গজনিতে যেটা দেখানো হয়েছে সেটাকে বলা হয় অ্যান্টিরোগেট অ্যামনেশিয়া, দ্য ইনএবিলিটি টু ক্রিয়েট নিউ মেমোরিজ, নিউ ইমিডিয়েট মেমোরিজ, বাট অ্যাক্সিডেন্টের আগের মেমোরিজ রিটেন করা যায়। যাই হোক, তোমাকে কি বোঝাচ্ছি, তোমার ইন্টেলেক্টই নেই এই জিনিসগুলো বোঝার। তো গজনিতে অ্যান্টিরোগেট অ্যামনেশিয়া দেখানো হয়েছিল, মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার অপরিচিত ছবিতে, অনিয়ন যেটা শঙ্করের ছবি সেখানে দেখানো হয়েছিল, বা এম নাইট শ্যামালানের ছবি স্প্লিটে দেখানো হয়েছিল। যাই হোক, তুমি এগুলো বুঝবে না, তোমাকে বলা বৃথা। যাই হোক, এবার আমি চলে আসি তোমার এক একটা পয়েন্টে এবং সেগুলোর আমি লজিক্যাল আনসার দিচ্ছি। তুমি সবচেয়ে প্রথমে বললে যে আমি তোমাকে পার্সোনাল অ্যাটাক করেছি। আমি তোমাকে পার্সোনাল অ্যাটাক করিনি। এই যে কথাটা যে তুমি বাড়ির ভাড়া দিতে পারছো না, এটা তুমিই একটা ভিডিওর মধ্যে এসে কান্নাকাটি করে বলছিলে যে আমি স্ট্রাগল করছি, আমরা দুজন মিলে ঢাকায় থাকছি, এত বছর ধরে স্ট্রাগল করছি। তুমি যখন আমাদেরকে বলে দিচ্ছ যে আমরা ফ্যান ক্যাটারিং করছি, সেখানে খারাপ লাগছে আমাদের, কারণ আমরা স্ট্রাগল করে আমাদের ভিডিও থেকে অতটা সাফিসিয়েন্ট টাকা ওঠে না, তাহলে কতটা আমরা স্ট্রাগল করছি। এই কথাগুলো তোমারই বলা, তোমারই পুরোনো ভিডিওর মধ্যে আছে, ঠিক আছে? এটা আমার ক্রিয়েট করা নয়। আবার এই ভিডিওর মধ্যে তুমি বলছো যে আমি 20,000 টাকা করে আরামসে ফ্ল্যাটের ভাড়া দিতে পারি, আমার তাতে কোনো প্রবলেম নেই, আমার কোনো স্ট্রাগল নেই, তুমি এসে এখানে থাকতে পারো। এই কথাটাই তুমি বলেছো তো, তাহলে তোমার দুটো কথা কন্ট্রাডিক্টরি হলো না? তুমি আগের ভিডিওতে বলছো যে আমি স্ট্রাগল করছি, ঠিক আছে, আমি ইউটিউবে যেহেতু ক্লিপস ইউজ করি তাই জন্য আমার সেখানে কপিরাইট ক্লেম চলে আসে, আমি টাকা তুলতে পারি না, তাই জন্য আমি স্ট্রাগল করছি। আবার এই ভিডিওটার মধ্যে বলছো যে আমি ভাড়া দিয়ে আরামসে 4 বছর থাকতে পারি। দুটো কন্ট্রাডিক্টরি কথা হয়ে গেল না ভাই? তুমি সেলফ কন্ট্রাডিক্টরি করছো। এবং তোমার কাছে যদি এবিলিটি থাকে, হয়তো তুমি খুবই পয়সাওয়ালা, ফিনান্সিয়ালি স্ট্রং, তো তাহলে তুমি আগে এটা কেন বলতে এসেছিলে যে আমি স্ট্রাগল করছি? সেটা তো একভাবে পাবলিক সিম্পাথি নেওয়ার জন্যই এই ওয়ার্ডটা ইউজ করা, যে আমি প্রচুর স্ট্রাগল করছি। 50টা ভিডিওতে বলে লোকে সিম্পাথি গেইন করছো, সেটাকে ভিকটিম কার্ড প্লে করা করে, যেটা তুমি করে থাকো। আচ্ছা, তুমি বললে যে আমি ভিডিওটার মধ্যে নাম নিইনি, বাট তাও পাবলিক এটা ইমপ্লাই করে নিতে পারে যে কার ব্যাপারে বলছে, তাই তো? এটা তুমি বললে, এটা তুমি এগ্রি করো পয়েন্টের সাথে যে আমি নাম নিইনি, বাট যেই বলেছি সঙ্গে সঙ্গে লোকে বুঝে গেছে, তোমার কমেন্ট সেকশনে গিয়ে তোমাকে বলছে, তাই তো? এটা তুমি এগ্রি করলে তো? তাহলে দুদিন আগে রায়ান রাফিকে কিভাবে জাস্টিফাই করছিল? কারণ রায়ান রাফি একটা ইন্টারভিউতে যখন বলছে কলকাতার দুজন বড় সুপারস্টার, তো এটা কি ইমপ্লাই করছে? দর্শক তো সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছে কলকাতার দুজন বড় সুপারস্টার বলতে কাদের কথা বলা হচ্ছে। তো এটাও তো, সে নাম না নিলেও ইমপ্লিকেশনটা তো ডাইরেক্টলি হয়ে যাচ্ছে। তো এবার তুমি রায়ান রাফিকে সাপোর্ট করছো যে সে কারোর নাম নেয়নি, সেটা কি করে আমরা ইমপ্লাই করে নিতে পারি? অথচ আমি যখন নাম নিইনি তখন সেটা ইমপ্লাই করে নেওয়া যাচ্ছে। এটাও তো কন্ট্রাডিক্টরি কথা হয়ে গেল ভাই। এবং আমার সবচেয়ে মজা লাগছে যে তুমি ফার্স্ট যে রিপ্লাই ভিডিওটা আমাকে দিয়েছো রিসেন্টলি, তারপরে তুমি দেখেছো যে ইন্ডিয়ানদের থেকে তুমি সাপোর্ট পাচ্ছ না, কিন্তু তোমাদের বাংলাদেশে এতই কম কন্টেন্ট প্রডিউস হয়, তো তাই জন্য তোমরা ইন্ডিয়ান কন্টেন্টের উপর প্রচন্ড ডিপেন্ডেন্ট। সেটা খালি তুমি একা নও, সেটা যত ফেসবুক পেজ আছে বাংলাদেশ থেকে যারা অপারেট করে, তারাও কিন্তু সাউথ ইন্ডিয়ান ফিল্মসের ব্যাপারে, বলিউড ফিল্মসের ব্যাপারে রেগুলারলি পোস্ট করে করেই সার্ভাইভ করছে। তারা জানে যে ওই কন্টেন্টটাকে নিয়ে যদি কথা না বলি, ওই অডিয়েন্সটাকে যদি কেটার না করতে পারি, তাহলে তাদের পেজ বা ইউটিউব চ্যানেল চলবে না। তো তুমি এখন ইন্ডিয়ান অডিয়েন্সকে যে কেটার করবার চেষ্টা করছো, তাই জন্য তুমি ফার্স্ট রিপ্লাই ভিডিওটার পরে, ঠিক তার পরের ভিডিওটাই এসেছে যে একজন ইন্ডিয়ান রাইটারের সাথে একজন বাংলাদেশি নাটকের ডিরেক্টর কিভাবে ঠকিয়েছে। হঠাৎ করে তুমি ড্যামেজ কন্ট্রোল করবার চেষ্টা করছো, কারণ তুমি তার আগের ভিডিওতে এমন স্টেটমেন্ট দিয়ে দিচ্ছ, আস ভার্সেস দেম ন্যারেটিভটা তুমি তৈরি করেছো। তুমি তার আগে একটা ফেসবুকে পোস্টও দিয়েছিলে, ঠিক আছে? তো আস ভার্সেস দেমটা তুমি করে দেখেছো, যে চাপে পড়ে গেছি, তাই জন্য সঙ্গে সঙ্গে তোমাকে দেখাতে হচ্ছে যে না, আমি তো ওরকমভাবে সীমা মানি না। এই কথাগুলো তো আমি হাজারবার ধরে বলে গেছি যে আমি সিনেমা ইটসেলফ একটা ল্যাঙ্গুয়েজ, সেখানে আমি ভেদাভেদ করি না। তো এই কথাগুলো এখন তুমি ভিডিওর মধ্যে নতুন করে অ্যাড করছো, কিন্তু প্রথম ভিডিওটার মধ্যে তোমার এই কথাগুলো ছিল না। কারণ তুমি জানো যে ইন্ডিয়ান অডিয়েন্সকে তোমাকে কেটার করতেই হবে, ইন্ডিয়ান কন্টেন্টের রিভিউ তোমায় করতে হবে, নাহলে তোমার চ্যানেল চলবে না। আমরা কিন্তু বাংলাদেশি ফিল্ম যদি না রিভিউ করি, তা সত্ত্বেও কিন্তু আমাদের চ্যানেল চলবে, আমাদের কোনো প্রবলেম হবে না, কারণ আমাদের ইন্ডিয়াতে প্রচুর সাফিসিয়েন্ট কন্টেন্ট তৈরি হয় এবং বিদেশি কন্টেন্টও আছে। আমি ইন্টারন্যাশনাল বলছি, সাউথ কোরিয়ান, হলিউড ইত্যাদি সবকিছু রয়েছে। সো আমাদের কিছু হবে না, কিন্তু তোমাদের চ্যানেল চলবে না। তাই জন্য তুমি একটা সিম্পাথি ক্রিয়েট করবার চেষ্টা করেছো সেকেন্ড ভিডিওটাতে, এবং সেই জিনিসটা
দর্শক যারা যারা বোঝে, যারা সেন্সিবল দর্শক, তারা কিন্তু পরিষ্কার বুঝতে পারে। তুমি যে বলছিলে না নিজের ভিডিওর মধ্যে, আই ক্যান সি থ্রু ইট, দে ক্যান অলসো সি থ্রু ইট অ্যান্ড আই ক্যান অলসো সি থ্রু ইট। তুমি যে সেন্টিমেন্টটা গ্যাদার করবার চেষ্টা করছো, ঠিক আছে। এবং তুমি এখানে আরো একটা ফ্যান ক্যাটারিং কি সুন্দর করেছো। তুমি জিতের চেঙ্গিস ছবিটাকে তুলে এনে তুমি বলছো যে তুমি চেঙ্গিসকে নিয়ে নেগেটিভিটি করেছিলে, পুরোনো টপিক তুলে এনে তুমি কিন্তু জিতের ফ্যানদেরকে ক্যাটার করতে চাইছো এবং তুমি সেই অ্যালিগেশন আমার উপর লাগাচ্ছ। জিতের ফ্যান্সরাও খুব ভালো করে জানে, জিতের ফ্যান্সরা, দেবের ফ্যান্সরা, যে কোনো স্টারের ফ্যান্সরা খুব ভালো করে জানে যে আমি ফ্যান ক্যাটারিং করি না। আমার যে ছবিটা ভালো লাগে আমি সেটাই ভালো বলি। যদি ফ্যান ক্যাটারিং এখন আমি জিতের ফ্যানদেরকে ক্যাটার করার ব্যাপার থাকতো, তাহলে আমি চেঙ্গিসটাকে নিয়ে ভালো বলতাম বা এইটা বলতাম বারবার যে চেঙ্গিস তুফানের থেকে বেটার। আমি কিন্তু এই কথাটা একবারও বলি। আমি লাস্ট ভিডিওটাও যেটা বানিয়েছি সেখানেও আমি বলেছি যে চেঙ্গিজের মধ্যে এই খামতি ছিল, তাই জন্য ওই ছবিটা যতই বড় স্কেলে বানানো হোক আমি তার স্ক্রিন প্লের খামতি, তার ক্যারেক্টার রাইটিং এর খামতি নিয়ে কথা বলেছিলাম। অথচ বুমেরাং সেখানে আমার বেটার লেগেছে যে বুমেরাংকে ভালো বলেছি। তো সেটা জিত ফ্যান্সরা পরিষ্কার জানে, আমার তাদেরকে কেটার করবার দরকার নেই। কালকে আরেকটা জিতের কাজ আসবে, সেখানে যেটা খারাপ লাগবে সেটা খারাপ বলবো, যেটা ভালো লাগবে সেটা ভালো বলবো। বুমেরাংয়ের ক্ষেত্রেও আমি যে জিনিসগুলো ভালো বলেছি খারাপটাও বলেছিলাম, যে ওই ছবিটার মধ্যে ইমোশনস গুলো অতটা ভালো নয়। রিভিউটা এখনো রয়েছে, চেক আউট করে দেখতে পারো। আর ভাই, তুমি আমার ফ্রাস্ট্রেশনের কথা বলছো, তোমার ফ্রাস্ট্রেশনটা পরিষ্কার দেখা যাচ্ছে ভিডিওর মধ্যে, মাল্টিপল ভিডিওসে। আগের বারও যখন রিপ্লাই ভিডিও বানিয়েছিলে সেখানেও তুমি বলেছিলে তুমি কেন ইন্টারভিউজ করো। তার আগের ভিডিওটাও ইন্ডাস্ট্রির লোকেদের সাথে তোমার ওঠা বসা আছে, এটাতেও তুমি যে বললে তোমার জেলাসিটা অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে। আগেন আই ক্যান সি থ্রু ইট। তোমাকে যে ডাকে না, তোমার সাথে যে ইন্ডাস্ট্রির লোকেরা কথা বলে না, সেটা তোমার ফ্রাস্ট্রেশন আছে। তোমাকে যে পাত্তা দেওয়া হয় না, সেটা তোমার ফ্রাস্ট্রেশন আছে। তুমি এই জন্য ওয়াইল্ড অ্যানিমাল, ডোমেস্টিক অ্যানিমালের যে কম্পারিজন করলে, এটাও হতে পারে যে তোমার ইন্ডাস্ট্রির লোকেরা তোমাদের সাথে কথা বলে বুঝে যে তোমরা কতটা আনস্কিল্ড এবং আনপ্রফেশনাল, তুমি সিনেমা বোঝো না এবং সেই জন্য তোমাদেরকে পাত্তা দেয় না। কেউ কারোর সাথে ইন্টারাক্ট করলেই তার মানে সেটা নয় যে তার পোস্ট মেনে যেতে হবে। তোমাদের দেশের যে সবচেয়ে বড় ওটিটি প্ল্যাটফর্ম চরকি, তার সাথে তার যে যিনি কর্ণধার রেদওয়ান রনি, তার সাথে আমার মিটিং হয়েছে। তো তারপরেও তো তুফানকে আমি খারাপ বলছি। তো এখানে এই জিনিসটা আছে না, এখানে স্কিল আনস্কিল দুটো ডিফারেন্স আছে এবং হচ্ছে যে নিজেকে কিভাবে প্রেজেন্ট করে সেটার মধ্যে ডিফারেন্স আছে, বুঝতে পারলে তো। তুমি তোমার সেন্টেন্সের মধ্যে এক দুটো ইংলিশ ওয়ার্ডস যতই ঢোকাও, তোমার যে মাইন্ডসেটটা এবং সিনেমার আন্ডারস্ট্যান্ডিংটা দুটোই যে ছাপড়ি, সেটা আর কি তোমার কথার মধ্যে দিয়ে রিফ্লেক্ট করে যায়। তো তাই জন্য লোকে তোমাকে পাত্তা দেয় না। চলো চলে আসি, তুমি একটা জায়গায় বলছিলে যে তুফান পার্ট 2-তে হয়তো ইমপ্রুভ করতে পারে, এটা একটা স্কোপ আছে। ভাই, পৃথিবীতে কোনোদিনও এরকম হয়েছে যে পার্ট 1 যে ছবির খারাপ তার পার্ট 2 বেটার হয়ে গেছে? মানে স্টিভেন স্পিলবার্গের মতো ডিরেক্টর জুরাসিক পার্ক বানিয়েছে, তার পার্ট 2 লস্ট ওয়ার্ল্ড, সেটাও জুরাসিক পার্ক লেভেল 1 ম্যাচ করতে পারেনি, কেউ করেনি। ইন্ডিয়াতে কেজিএফ চ্যাপ্টার 1-এর থেকে চ্যাপ্টার 2 খাটোই হয়েছে, এটা পুরো পৃথিবী জুড়ে সত্য, ঠিক আছে। এবং তুফানের ক্ষেত্রে পার্ট 2-তে বেটার করবে কি করে? তুফানের যে ক্যারেক্টার রাইটিংটা, যে সেট আপটা, ক্যারেক্টার ইন্ট্রোডাকশন, সেটাই তো এই ছবির মধ্যে কিছু তার ব্যাপারে বোঝাই যায়নি। তার ইমোশনস গুলো, তার গোল, তার মোটিভেশন কিছুই ক্লিয়ার নয়। তো তাহলে সামনের দিনে গিয়ে আবার তার পুরো লাইফটাকে দেখাবে, যেটা ফার্স্ট পার্টে দেখিয়েছে সেটাকে আবার সেকেন্ড পার্টে দেখিয়ে ওই জিনিসগুলোকে ক্লিয়ার করবে নাকি? তো কি করে? তোমার ক্যারেক্টারটাকেই তো তুমি ঠিকভাবে এস্টাবলিশ করতে পারোনি। তো তাহলে তুমি সেকেন্ড পার্ট যে বানাবে সেখানে ইমপ্রুভমেন্টটা কোন জায়গা দিয়ে করবে? তোমার তো ক্যারেক্টারটাকে বিগিনিং থেকে তাহলে কারেক্ট করতে হবে। তো সেটা কি করবে? তার মানে আবার তুফান 1-এর আবার একটা রিভার্সন হবে, মানে একটা রিবুট ভার্সন হবে, তাই নাকি? তুমি ইন্ডিয়ান অডিয়েন্সদেরকে কেটার করতে যখন গেছো এবং সেখানে তুমি বলছো যে আমরা ব্রহ্মাস্ত্রের মতো ছবিকে ভালো বলে দিয়েছি, ঠিক আছে, সেখানে ভালো ভিএফএক্স ছিল বলে, আর স্ক্রিন প্লে ভালো ছিল না, সবকিছু দুর্বল ছিল বলে, এটা তোমার ভুল। তুমি সিনেমা জাজমেন্ট দিতে পারো না, কারণ ব্রহ্মাস্ত্রকে আমি খারাপ বলেছি। আমাদের এখানকার ইন্ডিয়ার যত বড় বড় ক্রিটিক আছে তাদের রিভিউ চেক করে দেখে নাও, তারা কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে ব্রহ্মাস্ত্র ভালো ছবি নয়, বিকজ ওর ওয়ার্ল্ডটা বিলিভেবল নয়, কনভিকশন নেই, ডায়লগস এর মধ্যে কোনো ডায়লগ রাইটিং প্রপার হয়নি, ক্যারেক্টার প্রপারলি এস্টাবলিশ নয়, ভুলভালভাবে কমেডি ছিল, শিবা শিবা করে যাচ্ছে একটা ক্যারেক্টার। তো এরকম হাজারটা ভুল ভ্রান্তি ছিল, খালি ভিএফএক্সটার জন্য কেউ ভালো বলে দেয়নি। তুমি যদি বলে থাকো তোমার সিনেমার আন্ডারস্ট্যান্ডিং কম আছে। রিসেন্টলি যে কালকি বেরিয়েছে, কালকির প্রশংসা আমি করেছি, কিন্তু তুমি আমার রিভিউটা চেক আউট করো না, তার মধ্যে নেগেটিভ পয়েন্ট, যে সিনেমার ফার্স্ট হাফটা কেন ওয়ার্ক করছে না, কি কি জায়গায় খামতি আছে, সেগুলোও কিন্তু বলেছি। একটা সিনেমাতে খালি কালকি তো 600 কোটি টাকা বাজেটের ছবি, যার তো মারাত্মক মানে স্কেল ভিজুয়ালস রয়েছে। তো তার মধ্যে যে ব্লেড রানারের থেকে, ডিউনের থেকে ইন্সপিরেশন জিনিসপত্র রয়েছে সেটাও বলেছি। অ্যাট দ্য সেম টাইম স্ক্রিন প্লের মধ্যে কোথায় কি খামতি আছে সেটাও বলেছি। সেটাই হচ্ছে রিভিউয়ারের কাজ। ওই গ্লিডস অ্যান্ড গ্ল্যামার দেখে জেনারেল অডিয়েন্স চমকে যেতে পারে, কিন্তু একটা রিভিউয়ারের সবসময় উচিত হচ্ছে সিনেমাটার বেসিসটা হচ্ছে, একটা সিনেমার ব্যাকবোন হচ্ছে তার স্ক্রিপ্ট, সেটা অ্যানালিসিস করাটা একটা রিভিউয়ারের কাজ।
তুমি যে বলছো যে রাবণ সিনেমাতে কোনো গল্প নেই, তা সত্ত্বেও তুমি বলেছো যে আমার জেলাসি হচ্ছে, এরকম সিনেমা কেন বাংলাদেশে হচ্ছে না। তো রাবণের যে টেকনিক্যাল সাইডটা যে ভালো, সেটার প্রশংসা আমিও করেছি, কিন্তু তার যে নেগেটিভ সাইডগুলো আছে, যে তার কমেডি ওয়ার্ক করছে না, তার গল্প দুর্বল ইত্যাদি, আমার রিভিউটা গিয়ে চেক আউট করো, সেখানে আমি নেগেটিভ পয়েন্টসগুলো হাইলাইট করেছি। কারণ রাবণ যতই গ্লিটস অ্যান্ড গ্ল্যামারে চকচকে ঝকঝকে দেখতে হোক, তার মধ্যে যে খামতিগুলো আছে সেগুলো থেকেই যাবে। সেটা ওই গ্লিটস অ্যান্ড গ্ল্যামার দিয়ে ওটা মেকআপ হবে না। আর তুমি আরেকটা জায়গায় জিজ্ঞেস করলে না যে তুমি জিৎ ফ্যান্সদের কেন গালাগালি খেয়েছো, সেটা তুমি ভিডিওর মধ্যে নিজেই প্রুফ করে দিয়েছো। তুমি দেখো, তুমি প্রধান বললে ছবিটা দেখোনি, তুমি না দেখেই বললে যে আমি ট্রেলার দেখে আমি বলে দিচ্ছি যে একটা স্টারের ছবির এরকম লুক এন্ড ফিল হওয়া উচিত না, ওটা একটা সিরিয়ালের মতো দেখতে। তুমি কি প্রধান ছবিটা দেখোনি? তো একটা এই যে সিনেমার আন্ডারস্ট্যান্ডিং নেই বলে, একটা স্টারের ছবি হলেই তার লুক এন্ড ফিল যে ওরকম চকচকে ঝকঝকে আল্ট্রা গ্ল্যামারাস হবে, সেটা কখনো হয় না। স্ক্রিপ্ট যেরকম হয়, সাবজেক্ট যেরকম হয়, সেটা সিনেমাটোগ্রাফিটাকে ডিকটেট করে। যেরকম স্ক্রিপ্ট হবে সেই অনুযায়ী সিনেমাটোগ্রাফি হবে। তুমি দৃশ্যম ছবিটা দেখেছো? খুব পপুলার ছবি। দৃশ্যমে কি প্রচন্ড ঝাঁ চকচকে জিনিসপত্র আছে? কেন নেই? কারণ গল্পটা ডিমান্ড করে না ঝাঁ চকচকে জিনিসপত্র। আমি ম্যামোটির তোমাকে দুটো এক্সাম্পল দিয়ে বলছি। ম্যামোটির ছবি এসেছিল লিজো জোসে পেলিসারির সাথে, যিনি জালিকাট্টু ছবিটা বানিয়েছিল। তো লিজো জোসে পেলিসারির ছবি যদি না দেখে থাকো, দেখো, তোমার মাইন্ডের জন্য ভালো। তো উনি ম্যামোটিকে নিয়ে একটা ছবি করেছেন, নান পাক্কাল বলে, বড় নাম। তো সেখানে আর কি ম্যামোটি ঘুম থেকে উঠে একটা অন্য পার্সোনালিটি হয়ে যায়। সেই ছবিটা তুমি সিনেমাটোগ্রাফি দেখো, তোমার ফ্ল্যাট সিনেমাটোগ্রাফি লাগবে। তুমি যেটাকে সিরিয়াল বলছো না, ওরকমই মনে হবে। ওটার ডিমান্ড করছে সাবজেক্টটা ওরকম। অথচ ম্যামোটিস মানে এই লিজো জোসে পেলিসারি কিন্তু জালিকাট্টু যখন বানায়, তার সিনেমাটোগ্রাফি কিন্তু অন্য রকমের। আবার এই ম্যামোটির টার্বো বলে যে ছবিটা এসছে, যেটা একটা পুরোপুরি মাসালা ছবি, সেটা কিন্তু একদম পুরো ঝাঁ চকচকে ভাবে, হেভি স্টাইলাইজ ভাবে শুট করা। তো অ্যাকচুয়ালি যেটা সাবজেক্ট ডিমান্ড করবে, সেই ধরনের সিনেমাটোগ্রাফি বা সেই ধরনের লুক এন্ড ফিল হবে। লুক এন্ড ফিলে খালি টাকা খরচা করে সেটাকে গ্লসি বানিয়ে দিলে সেই ছবিটা হয়ে যায় না ভালো। ঠিক আছে? আর তুমি যে চকচকে ঝকঝকে গ্ল্যামারাস একটা আউটপুট চাইছো দেবের থেকে, সেটা খাদান এলে তখন তোমরা জবাব পেয়ে যাবে। কারণ খাদানে সাবজেক্টের ট্রিটমেন্টটা এরকম, সাবজেক্টটা এরকম যে ওরকম একটা লুক এন্ড ফিল ডিমান্ড করে, তাই জন্য সাবজেক্ট অনুযায়ী আর কি সেটা হবে। এবং তুমি বললে না জিতের ফ্যান্সরা তোমাকে কেন গালাগালি দেয়, তুমি এক জায়গায় বলছিলে যে আমি গালাগালি খাওয়ার মতো কাজ করেছি, তাই শাকিব খানের ফ্যান্সরা আমাকে গালাগালি দিচ্ছে। তুমিও তো জিৎ ফ্যান্সদের কাছে গালাগালি খাওয়ার মতো কাজ করেছো, কারণ তুমি বুমেরাং ছবিটা দেখোনি। তার আগেই তুমি এই অ্যালিগেশনটা দিয়ে দিয়েছো যে তেরি বাতো মে এসা উলঝা জিয়া থেকে ওটা কপি। ঠিক আছে? এবং তুমি তারপরে বুঝেছো যে না ভাই, আমি তো ফেসে গেছি এটা বলে, কারণ ওটা তো অ্যাকচুয়ালি কপি নয়। আমি তোমাদেরকে সত্যি কথা বলবো, তেরি বাতো মে এসা উলঝা জিয়া থেকে বেটার ছবি বুমেরাং, ইন টার্মস অফ স্ক্রিন প্লে অ্যান্ড এভরিথিং। হ্যাঁ, প্রোডাকশন ভ্যালুতে ওরা অনেক হয়তো এগিয়ে আছে, কিন্তু বুমেরাংয়ের প্রোডাকশন ভ্যালু কিন্তু যথেষ্ট ভালো। ওখানেও যে মোকোবাটি ইত্যাদি ইউজ করেছে, সেগুলো কিন্তু যথেষ্ট ভালো। কিন্তু তুমি বুমেরাং এখনো দেখোনি, বাট তুমি কমেন্টটা করে দিয়েছিলে। এই জন্যই তুমি না দেখে কমেন্ট করে দাও, তাই জন্য তুমি গালাগালি খাও। আমি কিন্তু তুফানকে ছবিটা রিলিজের আগে আমি কিন্তু সেটাকে কপি বলিনি। আমি কিন্তু দেখবে ভিডিও আমার চ্যানেলে এখনো আছে, তুমি গিয়ে চেক আউট করে নিতে পারো, যে এই যে কেজিএফ অ্যানিমালে কপি বলা হচ্ছিল, আমি কিন্তু বলিনি তখন। আমি ছবিটা দেখার পরে বলেছি যে এটা কপি, তার আগে অব্দি কিন্তু বলিনি। আমি ছবিটা যখন পুরোটা দেখেছি এবং সেখানে দেখেছি পরিষ্কার যে কপির ব্যাপারটা। আর তুমি কপির ব্যাপারটা চেপে যাওয়ার জন্য যেভাবে হোমাজের কথাটা বললে নিজের আগের ভিডিওতে, এই ভিডিওটার আগের ভিডিওটাতে, সেটা জাস্ট হাস্যকর ছিল। সিরিয়াসলি বলছি, সেটা হাস্যকর ছিল। অ্যানিমালের বিজিএম চালিয়ে দিয়েছে, তুমি বলছো ওটা ট্রিবিউট দিচ্ছে। ভাই, এটা হয় না। কিভাবে ট্রিবিউট দিতে হয় না, সেটার জন্য হোমাজ কাকে বলে, তার জন্য তুমি ট্যারেন্টিনোর কিছু ইন্টারভিউজ দেখো, তুমি বুঝে যাবে পরিষ্কার। ঠিক আছে? বা তুমি প্রচুর ডিরেক্টর আছে, তাদের ইন্টারভিউ দেখো, একটু পড়াশোনা করো, তাহলেই বুঝে যাবে যে কিভাবে হোমাজ দিতে হয় আর কোনটাকে রিপ অফ বলে। তুমি একটা জায়গায় বলছো যে আমার ফিল্ম রিভিউ করে ছেড়ে দেওয়া উচিত, তাই তো? এবং তুমি একজন বিদেশের একজন ইউটিউবারের এক্সাম্পল দিয়ে আর কি সেটা বোঝাবার চেষ্টা করলে, নিজের পয়েন্টটাকে এস্টাবলিশ করবার চেষ্টা করলে। আই ক্যান গিভ ইউ 100 এক্সাম্পলস যে যারা ক্রিটিক থেকে মুভি মেকার হয়েছে এবং তারপরেও সেটা কন্টিনিউ করে গেছে। আমি সবচেয়ে ভালো এক্সাম্পল তোমাকে দিচ্ছি, ভারদ্বাজ রাঙ্গান আমাদের এখানকার ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ফিল্ম ক্রিটিক। তো তিনি এখনো ক্রিটিসিজম করেন, কিন্তু তিনি স্ক্রিপ্টও লিখেছেন। তার সিনেমা তৈরি করা শর্ট ফিল্ম রয়েছে হচ্ছে নেটফ্লিক্সে, মানে তার মধ্যে তিনি অ্যাসোসিয়েটেড ছিলেন। তো সেই কাজ তিনি করেছেন, মানে তিনি রাইটার হিসেবেও কাজ করছেন, অ্যাট দ্য সেম টাইম তিনি কিন্তু রিভিউ করছেন। ভেটরিমারান একটা ছবি বানিয়েছিল বিদুথালাই, Z5 এ অ্যাভেলেবল রয়েছে, চেক আউট করতে বলবো। আগেন আমার তো কাজ হচ্ছে ভালো ছবি রেকমেন্ড করা, আমি কিন্তু থ্রু আউট দ্য প্রসেস তোমাকে ভালো ছবিও রেকমেন্ড করে আছি, তুমি সেগুলো দেখছো না, সেটা তোমার প্রবলেম। তো যাই হোক, বিদুথালাই ছবিটার মধ্যে ভেটরিমারান কিন্তু ভারদ্বাজ রাঙ্গানকে ডেকে নিয়ে গিয়ে ছবিটা তৈরি করার যখন হচ্ছিল, তখন তার থেকে ইনপুট নিয়েছেন। ভারদ্বাজ রাঙ্গান, আমাদের রাজীব মেনন, তারপরে ভেটরিমারান, গৌতম বাসুদেব মেননকে একসাথে বসে একটা ইন্টারভিউ করেছিল, সেখানে দেখবে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তারপরেও কিন্তু ভারদ্বাজ রাঙ্গান ওই ছবিটাতে, তার মানে উনি ক্রিয়েটিভলি ইনভলভ হয়ে গেলেন, যেহেতু উনি ইনপুট দিচ্ছেন স্ক্রিপ্ট লেভেলে, দেখে সিন দেখে বলছেন, তারপরেও কিন্তু তিনি রিভিউ করেছেন। তো কিন্তু দুটোই তিনি করেছেন। আমাদের ইন্ডিয়ার সবচেয়ে বড় ফিল্ম ক্রিটিক যাকে ধরা হয় খালিদ মোহাম্মদ, তিনি আমাদের শ্যাম বেনেগালের সাথে স্ক্রিপ্ট লিখতেন, অ্যাট দ্য সেম টাইম তিনি রিভিউও করতেন। ঠিক আছে? সুপন ভার্মা,
ফ্যামিলি ম্যানের অনেকগুলো এপিসোড ডিরেক্ট করেছে। সির্ফ এক বান্দা কাফিয়ে বলে মনোজ বাজপেয়ীর যে ছবিটা এসছে, আগে না দেখে থাকলে অবশ্যই দেখো, তো তার সাথেও অ্যাসোসিয়েটেড আছে। তো সুপন বর্মা রানা নাইডু করেছে নেটফ্লিক্সে, তো সেও কিন্তু একসময় ক্রিটিক ছিল এবং সে ফিল্ম মেকার হয়ে যাওয়ার পরেও, এক খিলাড়ি এক হাসিনা হচ্ছে তার প্রথম ছবি ফারদিন খানকে নিয়ে, তারপরেও কিন্তু হি ওয়াজ রাইটিং রিভিউজ, সিটি লাইট ইত্যাদি প্রচুর কিছু রিভিউ সে করেছে, ঠিক আছে। আর বিদেশের এক্সাম্পল দেবো, রজার ইবার্ট ক্রিটিসিজমও করতো, পরে স্ক্রিন প্লেও লিখেছে ছবি, তো তাতে সে ক্রিটিসিজম বন্ধ করে দেয়নি, ঠিক আছে। তো দুটো প্রফেশনকেই ব্যালেন্স করে চলেছে, এরকম প্রচুর এক্সাম্পলস আছে। তুমি জানো না, তোমার যেহেতু ওটা নলেজ নেই, তাই জন্য তুমি কমেন্টটা করে দিলে, এবং তুমি যেটা পয়েন্টটা প্রুভ করবার চেষ্টা করলে যে আমার ইন্ডাস্ট্রির লোকেদের সাথে যোগাযোগ আছে, তাদের সাথে পরিচিতি আছে বলে আমি তাদের সিনেমাকে খারাপ বলি। আমি তোমাকে সবচেয়ে রিসেন্ট এক্সাম্পল দিচ্ছি, অথই বলে যে ছবিটা, যেটা তার জন্য আমি ইন্টারভিউ করেছিলাম অনির্বাণ ভট্টাচার্যকে, তারপরে ছবিটা আমি দেখেছি, ছবিটা আমার খারাপ লেগেছে, আমি রিভিউতে খারাপ বলেছি। তার কিছু সপ্তাহ পরে আমি ছবিটা ডিটেল একটা ডিসকাশন করেছি, যেখানে আমি ওমকারার সাথে সেটাকে কম্পেয়ার করে বুঝিয়েছি যে ওমকারা কিভাবে বেটার অ্যাডাপ্টেশন, অথইতে কি কি প্রবলেম ছিল। নেগেটিভিটি ছড়ানোও বলে না, এবং সুসম্পর্ক আছে বলে আমার অনির্বাণ ভট্টাচার্যের সাথে খুব ভালো সম্পর্ক আছে, দেখা হলে হয়তো 4টে সিনেমা নিয়েও আমরা কথা বলবো, কিন্তু তা বলে তার ফিল্ম দেখে আমার যেটা মনে হচ্ছে পজিটিভ নেগেটিভ, সেই দুটোই কিন্তু আমি হাইলাইট করবো। তুমি যে বলছো না যে তুমি আমাকে প্রুফ করতে পারবে না, কিছু যদি কনভিন্স করতে পারবে না, আমি তোমাকে কনভিন্স করতেও চাই না, কারণ কনভিন্স করার জন্য হচ্ছে তোমাকে তো ওই লজিকটা বুঝতে হবে, তুমি তো মানে ওই বোঝার পরিস্থিতিতে নেই, বিকজ ইউ আর সাফারিং ফ্রম ডিমেনশিয়া। তুমি ভিডিও শেষে কয়েকটা আমাকে প্রশ্ন করেছো, আমি সেগুলোর উত্তর দিচ্ছি। তুমি বলছো যে বাংলাদেশে প্রচুর মানুষ, শিক্ষিত দর্শক এটা মানে তুফান দেখেছে, তো তাহলে তুমি তাদেরকে কি করে অশিক্ষিত বলে দেবো? আমি তুমি বাংলাদেশের মানুষের কিছু কমেন্ট দেখাচ্ছি ফেসবুকে, ঠিক আছে। আমি নামগুলো কেন দিইনি, নামগুলোকে ব্লার করে দেওয়ার কারণ অনেকে বলতে পারে যে কেন বাংলাদেশের নাম দিলে না, কি করে বুঝবো। আমি এটা দিইনি, তার কারণ হচ্ছে, কারণ শাকিব খানের যারা ফ্যান্স আছে তাদেরকে তো আমি দেখছি, তারা যেভাবে নোংরাভাবে গালাগালি দেয় গিয়ে সোশ্যাল মিডিয়াতে, বুলিং করে, সাইবার বুলিং, তো এই সাধারণ মানুষগুলোকে আমি ফাঁসিয়ে দিতে চাই না যে তাদেরকে গিয়ে আর কি ফেসবুকে খুঁজে খুঁজে গালাগালি দিক, তাদের ইনবক্সে গিয়ে গালাগালি দিক, তো তাই জন্য নামটাকে আমি সরিয়ে দিয়েছি। আর এরকম তুমি কমেন্ট সেকশনে বিভিন্ন ফেসবুক পেজে, যেখানে তোমাদেরই বাংলাদেশের ফেসবুক পেজ যারা পোস্ট করেছে আর কি অনেকে আমার বিরুদ্ধে, সেখানেও লোকে কমেন্ট সেকশনে কিন্তু এরকম কমেন্ট করেছে যে অরিত্র যে কথাটা বলেছে ঠিকই বলেছে, ঠিক আছে। তারা হয়তো ছবিটা দেখতে গেছিল হাইপ ছিল বলে, কিন্তু তারপর তারা এনজয় করেনি। আমি স্টেটমেন্টটা এটাই দিয়েছিলাম যে শিক্ষিত অডিয়েন্স হবে তারা হয়তো দেখতে পারে, হয়তো হাইপের জন্য দেখতে গেল, হ্যাঁ ঈদের ছুটি আছে চলো দেখতে গেলাম, কিন্তু দেখার পরে সে এনজয় করতে পারবে না, কারণ সেও বুঝতে পারবে যে ছবিটা কিভাবে বানানো হয়েছে। আগেন তুমি বলেছো যে আমি আমার নিজের এপার বাংলার হিরোদের মানে সমালোচনা করতে পারি না, আমি একটা অন্য দেশের স্টারে কি করে সমালোচনা করছি। আমি তো এবার বাংলার হিরোদের সমালোচনা করি। আমি লাস্ট ভিডিওতেও তো বললাম যে যদি সমালোচনা না করতাম তাহলে তো চেঙ্গিসকে তো আমি মানে অসাধারণ বলে দিতাম, মাস্টারপিস বলে দিতে পারতাম, কারণ চেঙ্গিস তো মানে খুবই গ্লসি একটা ছবি ছিল, আউটার লুক এন্ড ফিল খুব ভালো ছিল। আমি লাস্ট ভিডিওতে এই কথাটা বলেছি, সেটা প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ হচ্ছিল, তো মানে আমি ভালো বলে দিলে আমি তো সবচেয়ে বেশি ফ্যান ক্যাটারিং করতে পারতাম, সবচেয়ে বেশি ভিউজ গ্যাদার করতে পারতাম, সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার গ্যাদার করতে পারতাম, তো তাহলে আমি কেন করিনি? কারণ আমি সিনেমাটাকে জাজমেন্ট দিয়েছি তার ক্রিয়েটিভ কোয়ালিটির ওপর, জাস্ট টেকনিক্যাল অ্যাসপেক্টের ওপর নয়। আবার যদি আমি সেই ডিবাকেলে, সেখানে চেঙ্গিজের সময় আমাকে মারাত্মক ট্রোল করা হয়েছে, সেই ডিবাকেলে ভয় পেয়ে আমি মানুষের কি ভালো রিভিউ দিয়েছি? আমি মানুষের পজিটিভ দিকও তুলে ধরেছি, নেগেটিভ দিকও তুলে ধরেছি। ও একটাই তোমাকে তুমি জিতের এক্সাম্পল যেহেতু তুলে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি যে প্রতিবারই কিন্তু আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলেছি, ইরেসপেক্টিভ অফ হোয়াট দ্য এনভায়রনমেন্ট ইজ অ্যান্ড ইরেসপেক্টিভ অফ হোয়াট দ্য ফ্যান্স ওয়ান্টস টু হিয়ার। তো তুমি বললে যে ডাঙ্কির গানের ব্যাপারটা আমি আমার ভিডিওর মধ্যে অ্যাভয়েড করেছি। আর ডাঙ্কির গান যদি কপি হয়ে থাকে বাংলাদেশের গান থেকে, তুমি প্রুফ সমেত দেখিয়েছো, তো বলো সেটা নিয়ে, তুমি বলো, তুমি তখনই সব মানে এই হওনি কেন, সরব হওনি কেন? তুমি ডিসেম্বর মাসে যখন ডাঙ্কি বেরিয়েছিল বলোনি কেন? কারণ রাজকুমার হিরানির যে প্রথম ছবি মুন্না ভাই এমবিবিএস, এটা এত পপুলার কাল্ট ছবি, দারুণ সিনেমা, সেটা তো আমাদের প্যাচ অ্যাডামস থেকে ইন্সপায়ার্ড, হাইলি ইন্সপায়ার্ড, হেভিলি ইনফ্লুয়েন্সড আর কি। তো এই কথাটা তো আমি তো বলছি, তো তাতে কি প্রবলেম আছে? যে পিকে বলে যে ছবিটা হয়েছিল, তুমি রাজকুমার হিরানির ডাঙ্কির একটা পোর্শন দেখালে, আমি তোমাকে পুরো ফিল্মোগ্রাফি বলে দিচ্ছি। যে পিকে বলে যে ছবিটা হয়েছিল, রবিন উইলিয়ামসের একটা টিভি শো আছে 1970s, সেখান থেকে প্রচন্ড হেভিলি ইন্সপায়ার্ড। একটা এলিয়ান এসে একটা মেয়ের সাথে থাকে, একটা কমেডি সিটকম টাইপের ছিল, নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তুমি ওনার ফিল্মোগ্রাফি উইকিপিডিয়াতে খুলে দেখে নিও, ওখানের থেকে পিকে ইন্সপায়ার্ড। আর 3 ইডিয়টস এর একটা নভেল থেকে তো ইন্সপায়ার্ড 5 পয়েন্ট সামওয়ান। আর এছাড়া প্রচুর গ্যাগস, চিটার্স বলে একটা ফিল্ম আছে, ওখান থেকে ইন্সপায়ার। তো তোকেশ কানাগরাজ এত হাইপ ডিরেক্টর, তো সে কোথা থেকে কি কপি করছে সেগুলো সব থেকে বেশ প্রথমে তো আমি বলি, বা কোথা থেকে ইন্সপায়ার্ড হচ্ছে কি হচ্ছে সেটা তো আমি পরিষ্কার বলি। কেদি দুটো ছবি, মানে ম্যাডম্যাক্স থেকে কিছুটা, তারপরে হচ্ছে অ্যাসল্ট অন প্রিসিন্ট 13, তারপরে হচ্ছে কন এয়ার বলে নিকোলাস কেজের একটা ছবি, যে 3টে সিনেমার ম্যাশ আপ কেদি। তো এই জিনিস তো আমি আজকে নাকি তো বহু বছর ধরে বলে আসছি। তো তুমি যদি এটা হাইলাইট করছো ডাঙ্কির কোনো গান কোথা থেকে ইন্সপায়ার্ড হয়েছে, তো ইউ টেল ইট না। তো কে বারণ করছে? আমি তোমাকে বারণ ধরেই করছি।
আমি তো নিজের দেশের সিনেমা, যেখানকার সিনেমাতে যেখানে কপি, আমি কালকে একটা কোরিয়ান ফিল্ম মানে রিমেম্বার বলে রিভিউ করছিলাম, তো সেখানেও আমি বলছি যে ওটা ক্যানাডিয়ান সিনেমার রিমেক। আমি ক্যানাডিয়ান ফিল্মটা দেখিনি, আমি কোরিয়ান ফিল্মটা দেখেছি, আমি রিভিউ করছি, আমি সবচেয়ে প্রথমে বলে দিয়েছি। কোনো কিছু ব্যাপার নেই, যেখান থেকে যে ইন্সপায়ার্ড হয়েছে আমার যদি মানে নোটিসে আসে, আমি তো সবসময় সেটা বলি। আমি লাস্ট কথা এটাও বলছি যে এই যে কাউয়া বিরিয়ানি বলেছি, বেশ করেছি বলেছি, কারণ তুফান সত্যিকারের ট্র্যাশ সিনেমা, ওটা কাউয়া বিরিয়ানি। আর আমি কাউয়া বিরিয়ানিটা কোন রেসপেক্টে বলেছি আমি আগের ভিডিওতেও বলেছিলাম, আবারও বলছি, কিন্তু তোমার মাথায় ঢুকবে না, এন্ড তুমি আবারও 10টা ভিডিও বানাবে। সেটা হচ্ছে যে আমি বলেছি যে আমাদের যে অ্যাপেটাইট আছে, যেহেতু আমরা নানান রকমের সিনেমা দেখছি, সো আমি অ্যানালজিটা কি দিয়েছিলাম যে আপনার কাছে ধরুন 4টে ভালো রেস্টুরেন্টে বিরিয়ানি অ্যাভেলেবেল আছে, আপনি সেটা খেয়ে অভ্যস্ত, তো তখন আপনার কাছে এই ছবিটা একটা কাউয়া বিরিয়ানির মতো মনে হবে, যে 100 টাকার বিরিয়ানি। আর যে রোজ আলু ভাতে ভাত খায়, যার বিরিয়ানির এক্সপোজার নেই, তাকে আপনি ওইটা যদি সার্ভ করে দেন, তো সে ওটা খেয়ে মানে খুশি হয়ে যাবে। কিন্তু যে হাই প্রোফাইল বিরিয়ানি খেয়েছে, তার ওই বিরিয়ানিটা হজম হবে না। তো সেই এই কথাটা কি ভুল? কোন অ্যাঙ্গেল থেকে ভুল? আমাদের এখানে সব ধরনের ছবি হচ্ছে, এই যে কমার্শিয়াল সিনেমা, তুমি এক্সাম্পল দিলে যে রাবণের অ্যাকশন, এরকম অ্যাকশন বা এরকম লুক অ্যান্ড ফিল, এরকম আমরা আগে দেখে নিয়েছি। সো আমাদেরকে তুফান কোনোভাবেই কিন্তু অ্যাপিল করছে না, তো সেটাই তো বলেছি। এবং যেহেতু বাংলাদেশে এরকম লুক অ্যান্ড ফিলের ছবি হয়নি, তাই জন্য তোমাদেরকে অ্যাপিল করছে। তো এই অ্যানালজিটা টেনেছি, এটা কি ভুল করেছি? তো ভাই আমি তো জানি, দেখো তোমার কন্টেন্টের অভাব, তো তুমি এটা নিয়ে বানিয়ে যাবে। আমি কিন্তু ওই রিপ্লাই ভিডিওটার পরে তুমি বলছো আমার কাছে কন্টেন্ট নেই, আমি কিন্তু তারপরে একটা মির্জাপুর সিজন 3 এর এন্ডিং এক্সপ্লেনেশন করে দিয়েছি, তারপরে মহাভারত নিয়ে একটা ভিডিও বানিয়ে দিয়েছি, তারপরে একটা কোরিয়ান ফিল্ম, একটা মালায়ালাম ফিল্মেরও রিভিউ করে দিয়েছি। আমি কিন্তু মুভ অন করে গেছি, এবং আমি অন্য কন্টেন্টেরও রিভিউ করব। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমি রিপ্লাইটা কেন দিলাম, কেননা আমি দেখবে আগের ভিডিওতেও বলেছি যে তোমরা ভদ্রতাকে ভাবো হচ্ছে কমজোরি, দুর্বলতা ভাবো আর কি। তো তাই জন্য ওই যে ফ্যান্সরা এসে, মানে শাকিব খানের ফ্যান্সরা এসে কমেন্টে লিখে যাচ্ছে না যে কিরে ভয় পেয়ে গেলি, চুপ করে গেলি, কিরে আনসার দে, তো তাই জন্য আর কি আনসার দিলাম। এবং তুমি থামবে না আমি জানি, কারণ তোমার কাছে কন্টেন্ট নেই। তুমি জানো যে কন্টেন্ট দেখে, কারণ তুমি তো সিনেমা বোঝো, আমি তো এখনো বলছি, তুমি যে আমার ইন্টিগ্রিটি নিয়ে কোয়েশ্চেন তুলে, আমি কিন্তু ওই লাস্ট ভিডিওর মধ্যেও বলেছি যে রাজ কিন্তু সিনেমা বোঝে, কিন্তু ও দেখছে যে ভালো সিনেমা রিভিউ করলে ওর ভিউজ আসে না। তুমি রিসেন্টলি একটা জাপানিজ অ্যানিমের রিভিউ করেছিলে না, তাতে তো ভিউজ পাওনি, তো এই মাপের তো ভিউজ পাওনি। তো তুমি তাই জন্য দেখছো কি যে ভাই এইটা তো হচ্ছে আমার একটা সস্তা কন্টেন্ট, এটা তো আমি ইজিলি বানাতে পারবো, এবং ভিউজও প্রচুর আসবে আমার, এবং আমি লম্বা লম্বা ভিডিও বানাবো 30 মিনিট 40 মিনিটে, তো বানাও না। তো আমি তো এটাই বলছি যে আস ভার্সেস দেম ন্যারেটিভটা আগে না, আমি বলছি তো আমরা বানাইনি। যদি বানাতাম না, তো শাকিব খানের ফ্যান্সরা তো আগেও গালাগালি দিয়েছে, আগেও তো সিনেমায় তো প্রিয়তমার সময় গালাগালি দিয়েছে, করেছে, বা রাজকুমারের গানগুলোর যখন রিয়াকশন দিয়েছে তখনও গালাগালি। তো তখন কেন আমরা বলি? বাংলাদেশের এত ওয়েব সিরিজ, এত ডিরেক্টরদেরকে ভালো বলছি, এই জিনিসটা এত বছর ধরে কি করে আসছি? যদি আমি সিনেমার মধ্যে ভেদাভেদ করতাম, তাহলে তো আমি এটা আগেও করতে পারতাম। এখনই পার্টিকুলারলি এই ছবিটার মধ্যে হচ্ছে কেন? কারণ প্রথমে কমেন্টগুলো এরকম এসেছিল যে কলকাতার লোকেরা সিরিয়াল দেখে, কলকাতার লোকেরা সিনেমা বোঝে না। এখনো কিন্তু এই ধরনের কমেন্টস প্রচুর আসছে। তোমরা কিন্তু সেই টক্সিসিটিটা নিয়ে কথা বলোনি। এখন যখন দেখছো যে হ্যাঁ ইন্ডিয়ান অডিয়েন্সকে আমাকে কেটার করতেই হবে, ওই কন্টেন্টটা রিভিউ করতেই হবে, তাই জন্য তুমি এখন নিজের মানে ড্যামেজ কন্ট্রোল করার জন্য এখন এইটা বলছো। তার আগে কিন্তু তুমি বলোনি এই কথাটা। এবং তোমার রিপ্লাই দিও, আবার আমি রিপ্লাই দেবো, তুমি যতক্ষণ এই খেলা চালিয়ে যাবে ততক্ষণই চালিয়ে যাবো। তো এটা কিছু করার নেই, কারণ আমি চুপ করে গেলে আমি থেমে যেতেই পারি, আমি কিন্তু থেমেই গেছিলাম। কিন্তু থেমে গেলে তখন আর কি লোকে ভাববে যে আমরা দুর্বল, কিন্তু আমরা দুর্বল নই, ঠিক আছে? আমরাও জানি লজিক্যালি কিভাবে কাউন্টার করতে হয়, ঠিক আছে? আর সেই লজিকটা তোমার মাথাতে ঢুকবে না আগেন, বিকজ ইউর এ ডিমেনশিয়া পেশেন্ট। এন্ড ভাই আরো একটা কথা বলে দিচ্ছি, যে তোমার যে ফ্রাস্ট্রেশন আছে না, যে তোমাকে পার্টিতে ডাকে না, তাই জন্য তো তুমি বলছো বারবার যে আঙুর আনার খাওয়াবে, পার্টিতে গিয়ে ডান্স করো, এ করো, তো তোমার ফ্রাস্ট্রেশনটা তো বোঝা যাচ্ছে। তো ভাই আমি সিরিয়াসলি বলছি, তোমাকে তোমার দেশের ইন্ডাস্ট্রিতে ডাকে না, বাট আমাদের এখানে যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি আছে তারা কিন্তু খুব উদার, তারা পার্টিতে গেলেও কিছু বলবে না। সো ইউ প্লিজ, তুমি এবং জাহেদ, আমার ইনভিটেশন থাকলো আমার তরফ থেকে, আমি ফ্লাইটের ফেয়ারও দিয়ে দেবো, তোমরা এখানে আসবে, তোমাদের থাকা খাওয়া সবকিছু আমি দেখে নেবো, এবং তোমাকে আমি ইন্ডাস্ট্রির পার্টিতেও নিয়ে যাবো, লোকের সাথে আলাপও করিয়ে দেবো। তাহলে যদি তোমার ফ্রাস্ট্রেশনটা একটু কমে, তো ইউ আর অলওয়েজ ওয়েলকাম ব্রাদার, প্লিজ ডু কাম টু ইন্ডিয়া।